নমস্কার সকলকে, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ক্রেবস চক্র, যেটা তোমাদের ক্লাস 9-এর জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারের শ্বসন বা রেসপিরেশন টপিকের একটা পার্ট। রেসপিরেশনের আন্ডারে আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। একটা ছিল বহিঃশ্বসন বা ফুসফুসীয় শ্বসন, আর একটা ছিল গ্লাইকোলাইসিস, সবাত শ্বসনের অন্তর্গত গ্লাইকোলাইসিস। এটা সবাত শ্বসনের 2 নম্বর ভিডিও, অর্থাৎ গ্লাইকোলাইসিসের পর যে ক্রেবস চক্র এবং ইটিএস বা প্রান্তীয় শোষণ হয় সেই সম্পর্কিত ভিডিও। এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, শুধু এখনই নয়, পরবর্তী বিভিন্ন ক্লাসেও বায়োলজিতে কিন্তু সবাত শ্বসন থাকবে এবং আরও ডিটেলে থাকবে। তো তোমরা যদি এখন থেকেই ভালোভাবে বুঝে রাখো তো পরবর্তীকালে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওতে আমরা এই দুটো টপিক নিয়ে একদম ডিটেলে আলোচনা করব, গোড়া থেকে বোঝার চেষ্টা করব, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। আমরা জানি সবাত শ্বসনের 3টি ধাপ, অর্থাৎ 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস, 2 নম্বর হলো ক্রেবস চক্র এবং 3 নম্বর হলো প্রান্তীয় শ্বসন বা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যার মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়ে থাকে এবং এই প্রক্রিয়া প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকারের কোষেই সম্পন্ন হয়। কিন্তু পরবর্তী যে দুটো ধাপ অর্থাৎ ক্রেবস চক্র এবং ইটিএস, এই দুটি কোষের মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হবে। তো কেবলমাত্র ইউক্যারিওটদের কোষেই কিন্তু ইহা সম্পন্ন হয়ে থাকে। প্রোক্যারিওটদের ক্ষেত্রে এটিপি তৈরির যে কাজ সেটা গ্লাইকোলাইসিসের পরে, অর্থাৎ সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হলো, তারপরে কোষ পর্দায় অবস্থিত মেসোজোমে সম্পন্ন হয়ে থাকে। কিন্তু ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। প্রথম কথা এটা। এবার দেখো ক্রেবস চক্র বা ইটিএসে কি হয় অ্যাকচুয়ালি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যারা ভালো করে বুঝেছিলে মনে করে দেখো, গ্লাইকোলাইসিস সবার শেষে কি উৎপন্ন হয়েছিল? পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড। 1 অণু গ্লুকোজকে ভাঙলে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম। কোথায় পেয়েছিলাম? কোষের সাইটোপ্লাজমে। এখন এই দুটি পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করবে। সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া আছে, যেটা একটা কোষ অঙ্গাণু, তার ভিতরে প্রবেশ করবে এবং পরবর্তী দুটো ধাপ অর্থাৎ ক্রেবস চক্র এবং ইটিএস স্টার্ট হবে। এবং এই দুটি প্রক্রিয়া হওয়ার মাধ্যমে অবশেষে আমরা এটিপি পাবো, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে আমরা এনার্জি কারেন্সি বা শক্তি বলে থাকি। তাহলে ক্রেবস চক্র কাকে বলে? না, সবাত শ্বসনে গ্লাইকোলাইসিসের পরবর্তী পর্যায়ে যেখানে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে বিভিন্ন জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে একটা চক্রাকার পথে আবর্তিত হতে থাকে এবং কি কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, NADH, FADH2, এই 3টে প্রধান জিনিস উৎপন্ন হয়, যার মধ্যে NADH আর FADH2 পরবর্তী ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করে। এই পুরো ঘটনাটি ক্রেবস চক্র নামে পরিচিত, যেটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী হ্যান্স ক্রেবস এবং তার নাম অনুসারেই এই প্রক্রিয়ার নাম ক্রেবস চক্র। সুতরাং আজকের ভিডিওর গল্প শুরু হচ্ছে পাইরুভিক অ্যাসিডকে দিয়ে, যেটা গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয়েছিল সাইটোপ্লাজমে। এই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করার পর সরাসরি কিন্তু ক্রেবস চক্র শুরু হয়ে যায় না, আগে একটি বিক্রিয়া হয় এবং তারপর শুরু হয়। সেই জন্য এই যে বিক্রিয়াটি, যেটা গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যবর্তী বিক্রিয়া, ঠিক আছে, তাই একে বলা হয় লিঙ্ক রিয়াকশন বা অন্তর্বর্তী বিক্রিয়া, কারণ দুজনকে কানেক্ট করছে। দুজনের মাঝে অবস্থিত হলে যেমন আমরা লিঙ্ক করা বলি, ঠিক সেরকমই ওই জন্য এই বিক্রিয়াটাকে বলছি লিঙ্ক রিয়াকশন। এবং এই বিক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়ে থাকে। 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে একটি অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, একটি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং একটি NADH তৈরি হয়। ঠিক আছে, এরপর এই অ্যাসিটাইল কোয়ে থেকে বিক্রিয়া শুরু হবে, ক্রেবস চক্র শুরু হবে এবং প্রথম উৎপাদিত যৌগ হবে সাইট্রিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে এরা দুজন বিক্রিয়া করবে, করে তৈরি করবে সাইট্রিক অ্যাসিড, যেটা একটি 6 কার্বনের জৈব অ্যাসিড। যেহেতু প্রথমে সাইট্রিক অ্যাসিড তৈরি হলো ক্রেবস চক্রে এবং এটাই প্রথম উৎপাদিত যৌগ, তাই ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়ে থাকে। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ কিন্তু অ্যাসিটাইল কোয়ে নয়, কারণ অ্যাসিটাইল কোয়ে যে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড থেকে, ওটা ক্রেবস চক্রের পার্টই নয়। ছবিটা একসাথেই দেখানো আছে, কনফিউজ হবে না। ওটাকে বলবো লিঙ্ক রিয়াকশন বা অন্তর্বর্তী বিক্রিয়া। প্রথম উৎপাদিত যৌগ ক্রেবস চক্রে হলো সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এবং সাইট্রিক অ্যাসিডে টোটাল 3টে কার্বক্সিল গ্রুপ থাকে। কার্বক্সিল গ্রুপ মানে COOH গ্রুপ। যে কোনো জৈব অ্যাসিডে এক বা একাধিক কার্বক্সিল গ্রুপ থাকে এবং এই সাইট্রিক অ্যাসিডে টোটাল 3টে কার্বক্সিল গ্রুপ থাকে। তাই এই চক্রকে
ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ সাইকেলও বলা হয়ে থাকে। ট্রাই মানে তিনটে, কারণ এতে তিনটে কার্বক্সিল গ্রুপ আছে, সেই জন্য টিসিএ চক্রও বলা হয়ে থাকে। এরপর তোমাদের এই গোটা রিয়াকশানটা কিন্তু মনে রাখতে হবে, কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করবে, আই থিঙ্ক তাহলেই হয়ে যাবে। এখন এই জায়গাটাতেই অনেকের কঠিন মনে হয়, কারণ এতগুলো কঠিন কঠিন নাম এবং বিক্রিয়া মনে রাখতে হয়, কিন্তু যেহেতু বড় কোশ্চেন আসতে পারে তাই তোমাদেরকে পড়তেই হবে। প্লাস এই ক্রেবস চক্র কিন্তু উঁচু ক্লাসেও থাকবে, তো তখন তো পড়তে হবেই, মাস্ট। তাই এখন থেকেই বুঝে বুঝে পড়ে নেওয়াটাই বেটার। তো দেখো এখানে কি হলো, প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হবে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, তারপরে আইসোসাইট্রিক অ্যাসিড এবং তারপরে অক্সালো সাকসিনিক অ্যাসিড। এই যে তিনটে স্টেপ, এই তিনটে স্টেপে কিন্তু কার্বন সংখ্যার পরিবর্তন হয়নি, অর্থাৎ তিনজনই 6 কার্বনের যৌগ। মাঝখানে আইসোসাইট্রিক অ্যাসিডটাকে চাইলে তোমরা স্কিপও করে দিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এটা ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। এখানে এখনো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল বিক্রিয়া হয়ে এবং 5টা কার্বন পড়ে রইল, অর্থাৎ অক্সালো সাকসিনিক অ্যাসিড 6 কার্বনের, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড 5 কার্বনের। এরপর কি হবে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হবে সাকসিনাইল কোয়ে, যেটা 4 কার্বনের যৌগ, অর্থাৎ আবারও একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে। এরপরে সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউম্যারিক অ্যাসিড, তার থেকে ম্যালিক অ্যাসিড এবং তারপর তৈরি হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা OAA। এই পর্যন্ত এরা সবাই কিন্তু 4 কার্বনের যৌগ, আর কোনো কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়নি। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনের যৌগ, যেটা প্রথমেই বিক্রিয়া করেছিল অ্যাসিটাইল কোয়ের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিটাইল কোয়ে 2 কার্বনের যৌগ, তো এরা দুজন বিক্রিয়া করলে কটা কার্বন হবে, 6টা কার্বন হবে। 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছিল এইভাবে প্রথমে, এবং এই বিক্রিয়াটা এইভাবে চক্রাকারে চলতে থাকবে। তাহলে আমরা বিক্রিয়াটা করলামই কেন, যদি চক্রাকারে আবার সেই রিপিটই হতে থাকে? আমরা করলাম এর বিক্রিয়াগুলো হতে হতে যে জিনিসগুলো তৈরি হলো সেই জিনিসগুলো পাওয়ার জন্য, অর্থাৎ NADH, FADH2 আর GTP, এই জিনিসগুলো পাওয়ার জন্যই আমরা বিক্রিয়াটা করেছিলাম। তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে গেল, কারণ এটা জারণ বিক্রিয়া, তো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। যেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, সেটা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডগুলোই, এই প্রক্রিয়াতেই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডগুলো। তো এখন এই গোটা বিক্রিয়াটায় আমাদেরকে কি কি খেয়াল রাখতে হবে, কোনখানে কার্বন সংখ্যা পাল্টাচ্ছে, অর্থাৎ কোথায় কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন দেখো, অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে যখন আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড হলো তখন একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, আর আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিনাইল কোয়ে হলো তখন একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে। অর্থাৎ ক্রেবস চক্রে এখানে 2টো কার্বন ডাইঅক্সাইড বেরোলো একটা সাইকেলে। একটা অ্যাসিটাইল কোয়েতে 2টো কার্বন ছিল, সেই 2টো কার্বন কিন্তু বেরিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড রূপে, ঠিক আছে। আচ্ছা, আর কি মনে রাখতে হবে? আর মনে রাখতে হবে যে এই টোটাল ক্রেবস চক্রে মোট 3 অণু NADH তৈরি হলো, 1 অণু FADH2 তৈরি হলো, আর 1 অণু GTP তৈরি হলো। কোথায় কোথায় তৈরি হলো দেখো, NADH কোথায় তৈরি হয়েছে, আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যখন অক্সালো সাকসিনিক অ্যাসিড তৈরি হলো তখন একটা NADH তৈরি হয়েছে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিনাইল কোয়ে হলো তখন একটা NADH তৈরি হয়েছে। আর ম্যালিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হলো তখন একটা NADH হয়েছে। এই 3টে স্টেপে টোটাল 3টে NADH তৈরি হয়েছে। FADH2 কোথায় হয়েছে, সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউম্যারিক অ্যাসিড হয়েছে তখন একটা FADH2 তৈরি হয়েছে। এখন এই যে NADH আর FADH2 এরা ইলেকট্রন দাতা রূপে কাজ করে, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে যখন এরা তৈরি হলো তখন এদের কাছে এই যে এক্সট্রা ইলেকট্রনটা আছে এরা সেটা আবার পরবর্তী স্টেপে ডোনেট করে দেবে, দিয়ে দেবে। কখন না, পরবর্তী ধাপে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শ্বসন প্রক্রিয়া, যেটা ঘটে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গঠন মনে আছে নিশ্চয়ই, গঠনটাকে কি বলে, ভাঁজগুলোকে কি বলে, ক্রিস্টি বলে। সেই অন্তঃপর্দাতে একটা বিক্রিয়া ঘটে যাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সেখানেই এই NADH আর FADH2রা ইলেকট্রন দাতা রূপে কাজ করে এবং যার মাধ্যমেই পরবর্তীতে ATP তৈরি হয়। কিভাবে হয় আমি ব্যাখ্যা করছি, বাট মুখ্য কথা এইগুলো থেকেই পরবর্তী স্টেপে ATP তৈরি হবে, তাই এগুলো আমরা আগে থেকে রেডি করে নিলাম। আর যে এখনো GTP উৎপন্ন হয়েছে সেটা থেকে ডাইরেক্টলি অন দ্য স্পট ATPতে কনভার্ট হয়ে যাবে, যেটাকে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে। নেক্সট এরপর শুরু হবে প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ক্রেবস চক্রের রিয়াকশন শেষ হয়ে গেল। NADH, FADH, GTP এগুলো বানানো হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইডও বেরিয়ে গেছে।
এবার আমি এই NADH আর FADH2টাকে নেব, নিয়ে যেটা কোথায় তৈরি হয়েছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা ধাত্রে, সেইগুলো এবার মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় যাবে এবং ETS এর প্রক্রিয়া স্টার্ট হবে। তো সুতরাং এটা বোঝার জন্য তোমাদের মাইটোকন্ড্রিয়ার গঠনটা কিন্তু মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা ছিল, বাইরেরটা বহিঃপর্দা, ভেতরেরটা অন্তঃপর্দা, এবং অন্তঃপর্দাগুলো আবার ভেতরের দিকে ভাঁজ খেয়ে প্রবর্ধক তৈরি করে, যেগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির পর্দাতেই বিভিন্ন কমপ্লেক্স বা বিভিন্ন প্রোটিন গাঁথা থাকে, যারা এই বিক্রিয়াটা অর্থাৎ এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটায়। এখন এটা তোমাদের সিলেবাসে অতটা ডিটেলে নেই, কিন্তু আমি চেষ্টা করছি হালকা করে ওপরে মোটামুটি বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? কারণ এটা একটু কঠিন কনসেপ্ট, তাই মনোযোগ দিয়ে শুনবে। যাদের সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়া মনে আছে, অর্থাৎ ফটোফসফোরাইলেশন, যেটা ঘটেছিল থাইলাকয়েডের পর্দায়, তাদের এই স্টেপটা বুঝতে সুবিধা হবে, কারণ এখানেও কতকটা সেই রকমেরই ঘটনা ঘটবে। শুধু সেটা ছিল ফটোফসফোরাইলেশন, আর এখানে ঘটবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অর্থাৎ প্রান্তীয় শ্বসন প্রক্রিয়ায় কি ঘটবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশন ঘটবে। ফসফোরাইলেশন মানে এডিপি থেকে এটিপি তৈরি, ফসফেট অ্যাড করা হবে। এডিপিতে দুটো ফসফেট, এটিপিতে তিনটে ফসফেট, তো আরও একটা এক্সট্রা ফসফেট অ্যাড করে এটিপি বানানো হবে, এবং অক্সিজেন লাগবে তার জন্য, তাই এটাকে বলা হবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা এইখানে ঘটবে। তো একই ধরনের বিক্রিয়া বুঝে নাও। কি হবে দেখো না, এই যে বহিঃপর্দা আর এই যে অন্তঃপর্দা, এর মাঝখানের যে ফাঁকা স্পেসটা, এটাকে বলা হয় ইন্টারমেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, ঠিক আছে? এখন ছবিতে দেখো এই অন্তঃপর্দায় বিভিন্ন রকমের প্রোটিনগুলি গাঁথা আছে, এইগুলোকে বলা হবে ইলেকট্রন বাহক বা ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে? এইগুলোই ইলেকট্রনকে বহন করে পরপর নিয়ে যাবে। তো প্রথমে NADH আর FADH2 তাদের কাছে যে ইলেকট্রনটা আছে সেটা ছেড়ে দেবে এবং একটি ইলেকট্রন ক্যারিয়ার সেটাকে গ্রহণ করবে। তারপর সেই ইলেকট্রনটা পরপর ইলেকট্রন বাহকের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার পর্দা দিয়ে এগোতে থাকবে। কিভাবে এগোতে থাকবে? জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বা রেডক্স রিয়াকশনের মাধ্যমে। এবং যত এই বিক্রিয়া চলতে থাকবে তত বেশি পরিমাণে প্রোটন বা হাইড্রোজেন প্লাস আয়ন এই ইন্টারমেমব্রেন স্পেস বা এই যে ফাঁকা জায়গাটা, দুটো পর্দার মাঝের জায়গাটা, সেখানে H+ গাঢ়ত্ব তত বেশি বাড়তে থাকবে। এবং H+ গাঢ়ত্ব বাড়তে যেহেতু H+ পজিটিভ চার্জ, তাহলে এইদিকে একটা চার্জের ইমব্যালেন্স সৃষ্টি হবে। অর্থাৎ পর্দার অন্তঃপর্দার এপাশে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, পর্দার এপাশে চার্জের পরিমাণ কম। তাই দুদিকটাকে ব্যালেন্স করতে গিয়ে কিছু পরিমাণ আধান এই মাঝখানের জায়গা থেকে পুনরায় আবার ভেতরে আসার চেষ্টা করবে, কারণ আধান কখনো অসমভাবে থাকে না, আধান সবসময় ব্যালেন্স মেনটেন করে। তো সেই কারণে পজিটিভ চার্জগুলো এই ইন্টারমেমব্রেন স্পেস থেকে আবার মাইটোকন্ড্রিয়ার ধাত্রে বা ম্যাট্রিক্সে ফিরে আসার চেষ্টা করবে। আর যখনই ফিরে আসতে যাবে তখন ফিরে আসার একটাই রাস্তা আছে, তার নাম হলো ATPase বা অক্সিজেন দানা, ঠিক আছে? এই রকম দেখতে টেনিস র্যাকেটের মতো যেটা তোমরা পড়েছিলে অক্সিজেন দানা মাইটোকন্ড্রিয়ার গঠনে, এইটাই সেটা। এটাকে ATPaseও বলা হয়। এটা এক প্রকারের উৎসেচক। এটা দেখতে এরকম, যখনই এর ভেতর দিয়ে প্রোটনগুলো বা H+ যেতে থাকবে তখনই এর মাথায় এই যে চাকার মতো গঠনটা দেখতে পাচ্ছ, এটা ঘুরবে এবং সেই ঘূর্ণনের ফলে যে ফিজিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি উৎপাদন হবে, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে এডিপি আর ফসফেট, ইনঅর্গ্যানিক ফসফেট বা অজৈব ফসফেটকে জুড়ে এটিপি তৈরি করে দেওয়া হবে। কারণ আমি আগের ভিডিওতেই বলেছিলাম, মনে করে দেখো, যে এডিপির সাথে ফসফেটকে জুড়তে গেলে যে বন্ধন তৈরি করতে হবে সেটা একটা হাই এনার্জি বন্ড, প্রচুর এনার্জি লাগে। আর সেই এনার্জিটাই কিভাবে এলো? এই ATPaseর চাকাটাকে ঘুরিয়ে। আর সেটাকে ঘোরাতে গেলে আমাকে কি করতে হলো? এই প্রোটনগুলোকে এদিক থেকে এদিকে আনতে হলো, প্রোটনের গাঢ়ত্ব এদিকে বাড়াতে হলো। তো গোটা ঘটনাটা এই জন্যই করা হচ্ছিল, যাতে পর্দা দিয়ে ইলেকট্রনগুলো যায় এবং ইন্টারমেমব্রেন স্পেসে প্রোটন বা H+ গাঢ়ত্ব বাড়ে, যার ফলে একটা প্রোটন মোটিভ ফোর্স বা বল সৃষ্টি হবে, যেই বলটার দরুন প্রোটনগুলো সব আবার ম্যাট্রিক্সে ফিরে আসতে চাইবে দুদিকটাকে ব্যালেন্স করতে। ঠিক তখনই ATPase কাজ করবে এবং ATP তৈরি করবে।
এবং অবশেষে এটিপি তৈরি হয়ে যাওয়ার পর ওই একদম লাস্ট যে ইলেকট্রন বাহক বা ক্যারিয়ার, সে যখন ইলেকট্রনটা ছেড়ে দেবে তখন কে ধরবে সেই ইলেকট্রনটাকে? কারণ ইলেকট্রন ছাড়লে গ্রহণ করার জন্যও তো কেউ চাই, তখন সেটাকে গ্রহণ করবে অক্সিজেন। অর্থাৎ অক্সিজেন এই প্রক্রিয়ার অন্তিম ইলেকট্রন গ্রাহক। সেই জন্যই আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিই। অর্থাৎ আমরা যে বলি আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিই, আমাদের বেঁচে থাকতে গেলে অক্সিজেন লাগবে, অক্সিজেন না হলে এনার্জি তৈরি হবে না বা এটিপি তৈরি হবে না, সেই কাজটা কিন্তু এই জায়গায় লাগলো, যেখানে সবশেষে ইলেকট্রনটাকে অক্সিজেন গ্রহণ করলো এবং হাইড্রোজেন প্লাস অক্সিজেন ও এই ইলেকট্রন যুক্ত হয়ে জল উৎপাদন করবে। এখন এইভাবেই আমাদের মাইটোকন্ড্রিয়ার ভেতরে ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসনের মাধ্যমে এটিপি উৎপাদন হতে থাকে। এখন এটা তোমাদের সিলেবাসে নেই ইটিএসটা, তাও আমি চেষ্টা করলাম যতটা দিলে তোমরা মোটামুটি বুঝতে পেরে যাবে সেটুকুই বলার। বেশি ডিটেলে আমি যাইনি, উঁচু ক্লাসে কিন্তু ইটিএসটা আরও অনেক বেশি ডিটেলে থাকবে, সেটা একটু বেশি জটিল হয়ে যাবে তোমাদের জন্য। তাও এই জায়গাটা যারা যারা বুঝতে পারোনি তারা একটু ভিডিওটাকে ব্যাকে যাও, 2-3 বার একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, ছবির সাথে মিলিয়ে আশা করছি এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে এইখানেই আমাদের সবার শ্বসনের টোটাল সিরিজটা কমপ্লিট হয়ে গেল, এটিপি উৎপাদন কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, বুঝতে পেরে থাকো, অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক করে দিও, আর তোমাদেরও সেই সমস্ত বন্ধুর সাথে শেয়ার করো যারা বুঝতে পারেনি। চ্যানেলে নতুন হলে এই রকমই ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরের ভিডিওতে।